স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহান। এবারে জানাবো খবরের বিস্তারিত। আগামী রমজানের আগে নির্বাচন নিয়ে জনগণের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়েছে। আর লন্ডনে বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে, কমে গেছে বিশৃঙ্খলা। ইউনূস তারেক বৈঠকে কারো দায়মুক্তি নিয়ে আলোচনা হয়নি। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামায় ওবায়দও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মঈন খান বলেন, দেশকে গণতন্ত্রের পথে উত্তরণে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। এ সময় তিনি সব দলকে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বানও জানান। আমরা যেদিন ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করি, আমি নিজে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলছেন, আপনি শুধু নির্বাচনের দিনটি আপনি ঘোষণা দেন, দেখবেন যে বাংলাদেশের সব নৈরাজ্য একদিনে চলে হয়ে যাবে। তা আপনারা কি দেখতে পাচ্ছেন না? আমি কিন্তু বাংলাদেশের এখানে সেখানে যেখানে যাচ্ছি 13 জুন পর থেকে দেখছি আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে। সকালে লন্ডন থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সংস্কারের যেসব বিষয়ে সবাই একমত সেগুলো করতে 1 থেকে 1.5 মাসের বেশি সময় লাগবে না। জনগণের নির্বাচন যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। যে সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয়, সুতরাং ঐক্যমত হইতে এটা যে 1-1.5 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, লন্ডনে কাউকে দায় মুক্তির বিষয়ে আলোচনা হয়নি। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। বৈধতার জন্য পরবর্তী সংসদের বিষয়টি মাথায় রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। সাংবিধানিকভাবে এই সরকার চলছে, সংবিধান যেভাবে বলছে উপদেষ্টা গণমন্ত্রীর মর্যাদা ভোগ করবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন হবে। এর অধীনে গুম সম্পর্কিত স্থায়ী কমিশন করা হবে। জাতিসংঘের গুম বিষয়ক প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর একথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। যাদের কোনো হদিস পাওয়া যায়নি তাদের খুঁজে পেতে সার্চ কমিটি করার পরিকল্পনা আছে বলেও জানান তিনি। সোমবার সকালে আইন মন্ত্রণালয়ে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে বৈঠক হয় জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের 3 সদস্যের প্রতিনিধি দলের। বৈঠক শেষে আইন উপদেষ্টা জানান, গুম কমিশনকে তথ্য দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘের প্রতিনিধি দল। বলেন, স্থায়ী গুম কমিশন করতে চায় সরকার, শিগগিরই এ বিষয়ে আইন করা হবে। আমরা যে গুম বিষয়ক তদন্ত কমিশন করেছি সেটার প্রশংসা করেছেন। তারপর আমরা গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন, সেটা তারা প্রশংসা করেছে। তবে আমি তাদেরকে এটাও বলেছি, আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি, সেটা তাদের জানিয়েছি। এদিকে সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ এর প্রতিবাদে সোমবারও বিক্ষোভ হয়েছে সচিবালয়ে। এ বিষয়ে আইন উপদেষ্টা বলেন, এই আইনের কিছু ধারা সংশোধনের সুপারিশ করা হতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। আমি প্রথমে বলে রাখি, এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইন। সরকারি কর্মচারী ভাইরা আমাদের যে দাবিগুলো দিয়েছিল, কাগজগুলো আমার কাছে আছে, সেগুলি আমরা কি বিবেচনা করব, কিভাবে করব সেটা ঠিক করব। ঠিক করার পর ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা রিপোর্ট উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তুলব। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, সেগুনবাগিচার দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফ করছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। 228টা সংযুক্ত আরব আমিরাতে এবং 9টা যুক্তরাষ্ট্রে, বাংলাদেশের প্রপার্টি বাদ দিয়ে আমি এটা বলছি। এর মধ্যে 343টা বাড়ি, যার আনুমানিক মূল্য 73.15 মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় বলা যায় প্রায় 1025 কোটি টাকা। এইটা আমাদের জন্য এনসিএ ফ্রিজ করেছে এবং আমরা যদি ভাগ্যবান হই পরবর্তী সময়ে সঠিকভাবে মামলা মোকদ্দমা চালিয়ে হয়তো এটা আমরা আনতে সক্ষম হব আশা করি। টাকাটা বাংলাদেশি মুদ্রায় 1025 কোটি টাকার মতো। আচ্ছা, এটা ছাড়াও তার ব্যাংক আমানত $2.5 মিলিয়ন কিংবা বাংলাদেশি টাকায় 35 কোটি টাকার সমপরিমাণ সেখানে ফ্রিজ করা হয়েছে।
মানে এই সাইফুজ্জামান জাভেদের বিভিন্ন জায়গায় আরো কিছু প্রপার্টি আছে যেগুলি নিয়ে কাজ করছি, এবং আমরা যদি সঠিকভাবে বিভিন্ন সংস্থাকে পাঠাতে সক্ষম হই, আমরা আশা করি সেখানেও সুফল পাব। আমাদের মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট, যেটা MLAR, এটা আমরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সংযুক্ত আমিরাত সহ বেশ কয়েকটা জায়গায় পাঠিয়েছি। তো আমরা ভাগ্যবান যে যুক্তরাজ্য প্রথম এতে সাড়া দিয়েছে। লন্ডন সফরকালে পাচার হওয়া অর্থ উদ্ধারে দুদক IACCC, যেটা ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন কোঅর্ডিনেশন সেন্টার, ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে আমরা বসেছি। পাচারকৃত অর্থ উদ্ধার সারা বিশ্বব্যাপী একটা জটিল কার্যক্রম। বাংলাদেশের এক্ষেত্রে অভিজ্ঞতা কম। এই কাজে দুদকের কর্মদক্ষতা বাড়াতে NCA আমাদের সাহায্য করবে প্রতিশ্রুতি দিয়েছে, এবং আমরা এর মধ্যেই একজন বলবো যে প্রশিক্ষক বলা যাবে আমাদের সাথে কাজ করতে শুরু করবেন। বাংলাদেশ ব্যাংকও অর্থ উদ্ধারের উদ্যোগ গ্রহণ করেছে। গভর্নর নিজে লন্ডনে এসেছেন এবং তার প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থার সাথে তিনি বৈঠক করেছেন। এ নিয়ে তিনি পৃথক সাক্ষাৎকার দিয়েছেন। তবে শেষ পর্যন্ত সম্পদ আমরা শুধু জব্দ করব এবং তারপর আনতে পারবো কিনা, এটার মধ্যে একটা সূক্ষ্ম রেখা রয়ে গেছে। সেই অংশটুকু হচ্ছে আমরা যে দাবিটা করছি, সেই দাবিটা আমাদের নিজেদের প্রতিষ্ঠা করতে হবে, এবং সেই দাবির সমর্থনে আমাদের আদালতের যেমন আদেশ থাকবে, তেমনি ব্রিটেনের আদালত যদি আদেশ দেয়, তারপরে আমরা সেটা আমাদের কাছে ফেরত আনতে পারবো। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে বলেছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ ঠিক করা হয়েছে 24শে জুন। চিফ প্রসিকিউটর জানান, ওই দিন আদালতে হাজির না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এবং সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেলে শুনানি হয়। ট্রাইব্যুনালে হাজির করা হয় আরেক আসামি সাবেক IGP চৌধুরী আব্দুল আল মামুনকে। গেল 1 জুন মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালতে উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবে। জেলে বসে চাঁদাবাজি, দখলবাজি ও ছিনতাই চক্র নিয়ন্ত্রণ করছে টুন্ডা বাবু ওরফে কবজি কাটা বাবু। গত 21শে মে দারুস সালামে জনতার হাতে 2 জন নিহত হওয়ার ঘটনায় বাবুর নাম সামনে আসে। ডিবিসি নিউজের অনুসন্ধান বলছে, হাড্ডিপট্টি এলাকায় চাঁদা চাইতে গিয়ে নিহত হন তারা। হয়রানি করত নারী শিশুদের। বাবুর সন্ত্রাসী বাহিনীর হাতে এখনও জিম্মি মিরপুর মোহাম্মদপুরের বাসিন্দারা। দিনে দুপুরে মিরপুর এলাকায় অস্ত্র নিয়ে মহড়া দিত বাবু ওরফে টুন্ডা বাবু ও তার গ্যাংয়ের সদস্যরা। সাম্প্রতিক সময় গ্রেপ্তার হয় এই বাবু, কিন্তু থেমে থাকেনি তার সন্ত্রাসী কর্মকাণ্ড। গত 31 মে দারুস সালামের হাড্ডিপট্টি এলাকায় 2 জন নিহতের ঘটনায় আবারও টুন্ডা বাবুর নাম সামনে এসেছে। নিহত একজন বাবুর ভাতিজা তানভীর ও তার সহযোগী ফাহিম ওরফে ট্যাপা। ডিবিসি নিউজের অনুসন্ধান বলছে, জেলে বসেই মোহাম্মদপুর, মিরপুর ও নদীর তীর এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে বাবু। কেউ চাঁদা দিতে না চাইলে নেমে আসতো নির্যাতনের খড়ক। ও হয়েছিল টুন্ডা বাবুর হাইস্তা, ঘরের ভিতরে যে অত্যাচার করছে, টাকা পয়সা নিচ্ছে মানুষের, রাস্তা দিয়ে মহিলাদের ওনা টাইনা ধরে রাখছে, চাপারি দিয়ে দৌড়াইছে, অনেক অত্যাচার করছে। উড়ি যা সান্দে দিলি দিবি, না দিলে উড়ি যা, এ কথা লগে আমার এসব জানতে সরেজমিনে যায় ডিবিসি নিউজ। স্থানীয়রা জানান, মূলত বাবুর নির্দেশে চাঁদা আদায় করতেই গত 31 মে হাড্ডিপট্টি এলাকায় আসে তানভীর ও ফাহিম। জড়িয়ে পড়ে বাঘ বিতণ্ডায়, পরে তাদের পিটিয়ে হত্যা করে স্থানীয়রা। আইসিওলা কোনো সুযোগটা দেয়নি পাবলিকেরা, কিভাবে দিব? আমার মানুষের তো বিরক্ত করে ফেলাইছে। আমরা তো ভাঙাই টোকে ভাত খাই, ভাঙাই টোকলে ভাত কাটা যায় না গেলে না যায়, তো ওনাকে জন্য আমরা বাড়াইতে পারি না পথে।
বাবুর সন্ত্রাসী বাহিনী নির্যাতনে অতিষ্ঠ ছিল হাড্ডিপট্টি ও নদীর তীর এলাকার মানুষ। রাত নামতেই যে জনপদে তাড়া করে ফিরত ডর ভয় শঙ্কা। নারী শিশুদের হয়রানির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ ঘটনা এলাকায় তৈরি হয়েছে থমথমে পরিস্থিতি। অনেক ভাড়াটিয়া তাদের আতঙ্কে এলাকা ছাড়তে বাধ্য হন। স্থানীয়দের কাছ থেকে দাবি ওঠে প্রশাসনিক নিরাপত্তার। এখন বর্তমানে যে অবস্থা, টাকা পয়সা হাতে করে লইয়া 10 টাকায় খাইতে দেওয়া যায় না। পুলিশ বলছে সব ঘটনায় তদন্ত শুরু হয়েছে, কাউকে ছাড় নয় এমন হুঁশিয়ারি সংস্থাটির। আর অপরাধ দমনে পুলিশ বাহিনীকে কঠোর হওয়ার তাগিদ দিলেন বিশ্লেষকরা। পুলিশ কারো দিকে তাকিয়ে থাকবে না। দেশের মানুষের নিরাপত্তার প্রশ্নকে সামনে রেখে আইন শৃঙ্খলার বিষয়টিকে প্রাধান্য দিয়ে যে ব্যবস্থাগুলো বা কাজগুলো করা দরকার তারা সেটি করবেন। তথ্য বলছে গত মাসে শুধু মিরপুর এলাকায় খুন হন 6 জন। ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা শতাধিক, গ্রেপ্তারও আছে, তবে নেই অপরাধ নিয়ন্ত্রণ। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করায় বিকল্প পথ হিসেবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ভারতকে এড়িয়ে আকাশপথে পণ্য পরিবহনের প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে শুরু হবে কার্গো ফ্লাইট। 2005 থেকে ইত্তেহাদ ও এমিরেটস এয়ারলাইন্সে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যে সরাসরি কার্গো পণ্য পাঠানোর ব্যবস্থা চালু থাকলেও 2021 সালে তা বন্ধ হয়ে যায়। গত 4 বছর চট্টগ্রাম থেকে বিশেষায়িত কার্গো বিমান চলাচলও বন্ধ। সম্প্রতি বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে ভারত কিছু বিধিনিষেধ আরোপ করায় নতুন করে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় ইকোনমিক জোন, 2টি ইপিজেড ও 4 শতাধিক পোশাক কারখানা আছে, কিন্তু এয়ার শিপমেন্টের পর্যাপ্ত সুবিধা না থাকায় এতদিন ঢাকায় নিয়ে পণ্য এয়ার শিপমেন্ট করতে হতো। সিলেট এবং চিটাগং থেকে কার্গো অপারেশনটাকে আরও দ্রুত করার জন্য, আরও বেগবান করার জন্য এইখানে আমরা ইনসেন্টিভটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি। তার ফলে হবে কি, আমাদের এই 3টা জায়গা থেকে যদি ফুল সিং কার্গো অপারেশন করতে পারি তাহলে আমাদের সক্ষমতার জায়গাটা অনেক বেড়ে যাবে। এয়ার শিপমেন্টের মাধ্যমে ইউরোপ, আমেরিকায় সরাসরি পোশাক রপ্তানির জন্য কার্গো ভিলেজের 2টি স্ক্যানার মেশিন সচল করা হয়েছে। খালি করা হয়েছে 170 ও 120 টন পণ্য ধারণ সক্ষমতার 2টি ওয়্যারহাউস। ইম্পোর্ট যে হ্যাঙ্গার আছে ওইটাকে আমরা এক্সপোর্ট তৈরি করে, যেটা 200 টন হচ্ছে ধারণ ক্ষমতা, ওইটার সামনে আমাদের প্রয়োজনীয় প্রুত কাজ করে আমরা ওখানে R3 জোন করলে হয়তো বা আমরা অদূর ভবিষ্যতে যে ইন্ডিপেন্ডেন্ট ফ্রেট অপারেট করার যে বাধা, যে ফ্রেটগুলি ডাইরেক্ট ইউরোপিয়ান এবং বিয়ন্ড যে কার্গোগুলি নিয়ে যাবে, ওই বাধাটা আমার মনে হয় দূর হয়ে যাবে। কার্গো ফ্লাইট চালু হলে বেশি সুবিধা পাবেন তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীরা। সাশ্রয় হবে সময় ও অর্থ। কার্গো যারা ক্যারি করে তারা যদি চট্টগ্রাম বিমানবন্দর অথবা সিলেট বিমানবন্দরে না আসে, তাহলে তো এই যে ফ্যাসিলিটিগুলি করা হচ্ছে সেগুলি কাজে লাগবে না। সুতরাং চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক যে বড় বড় এয়ারলাইন্সগুলি আসে তাদেরকে আকৃষ্ট করার ব্যবস্থা করতে হবে। এয়ার শিপমেন্ট আমাদের তো সেন্ট্রালাইজড ছিল বলা যায় যে শুধুমাত্র ঢাকায়। এখন যে একটা ডিসেন্ট্রালাইজেশনের একটা সিদ্ধান্ত নিয়েছে গভর্নমেন্ট, সেটাকে আমরা অনেক পজিটিভলি দেখছি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তৈরি পোশাক রপ্তানির নতুন দুয়ার খুললেও বেশ কিছু চ্যালেঞ্জ চিহ্নিত করেছে বেবিচক। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ইসরায়েলি ইরানের হামলার জন্য তেহরানের বাসিন্দাদের মাশুল দিতে হবে, এমন হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। ইরান পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম। তবে জাতির উদ্দেশ্যে ভাষণে ইরানের প্রেসিডেন্ট জানান পরমাণু বোমা তৈরির কোনো ইচ্ছা তার দেশে নেই। এদিকে চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে তেহরান তেল আবিব পাল্টাপাল্টি হামলা। ইরানের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে অন্তত 8 জন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো ছায়া দীর্ঘ হচ্ছে। ইরান ও ইসরায়েল দু দেশই একে অপরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। তেহরানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের ঘাঁটি আক্রমণের দাবি করেছে ইসরায়েল। এই ঘাঁটি থেকেই হুতি, হেজবুল্লাহর মতো গোষ্ঠীকে পরিচালনা করা হতো বলেও দাবি তেল আবিবের। হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি।
এর আগে রবিবার মধ্যরাতে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। শহরটির একটি ঘনবসতিপূর্ণ এলাকায় কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে হামলায়। তেল আবিবে মার্কিন দূতাবাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ রয়েছে দূতাবাসের কার্যক্রম, যদিও কেউ হতাহত হয়নি। এছাড়া ইসরায়েলের বন্দরনগরী হাইফায় আবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান। বন্দরের কাছে একটি বিদ্যুৎ কেন্দ্রে আগুন জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। জেরুজালেমেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এদিকে ইসরায়েল তেহরানে পারমাণবিক হামলা চালালে তেল আবিবে পারমাণবিক বোমা ফেলবে পাকিস্তান, এমন দাবি করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মোহসিন রিজাই। পাকিস্তান এ বিষয়ে ইরানকে আশ্বস্ত করেছে বলে মন্তব্য করেন তিনি। ইসরায়েলে ইরানের হামলার জন্য তেহরানের বাসিন্দাদের খুব শিগগিরই মাশুল দিতে হবে, এ হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে একজন দাম্ভিক স্বৈরাচার বলেও আখ্যা দেন তিনি। অন্যদিকে ইসরায়েলের হামলার আগে ইরান পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল বলে দাবি করেছে ইসরায়েলের গণমাধ্যম আর্মি রেডিও। যদিও জাতির উদ্দেশ্যে ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, পরমাণু বোমা তৈরির কোনো ইচ্ছা ইরানের নেই। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণে চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গাজীপুর জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গাজীপুরের এখানে, যেটা হচ্ছে এখানকার যে সাধারণ জনগণের ফসলি আবাদি জমি যেগুলো আছে সেগুলো কৃষির উপর নির্ভরশীল। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রেখে যে এখানে নদী খনন, অবৈধভাবে নদী খনন এবং কি বালু উত্তোলনের যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে জর্জরিত বা সাধারণ মানুষের সমস্যা পোহাতে হয় প্রতিনিয়তই। সেই বিষয়গুলো জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন এখানকার বাসিন্দা, তাদের সঙ্গে আসলে কথা বলবো। এখানে রয়েছেন, স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতে একটু জানতে চাই যে এখানে অবৈধভাবে নদী খনন করা হচ্ছে, বালু উত্তোলন করা হচ্ছে, সেটা নিয়ে আসলে প্রশাসন কোনো ধরনের হস্তক্ষেপ করছে কিনা বা আপনাদের আসলে কতটা সমস্যা পড়তে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে কাপাসিয়ার বাসী যারা আছে তাদের অনেক সমস্যা হচ্ছে, বিশেষ করে মাটি কাটা এবং বালু উত্তোলনকে কেন্দ্র করে আমাদের অনেক ক্ষতি হচ্ছে এবং এই ব্যাপারে আমরা অনেক প্রতিবাদ করেছি। জনগণ একসাথে হয়ে আমরা তার প্রতিবাদ করেছি এবং প্রশাসনকেও এই ব্যাপারগুলি আমরা জানিয়েছি। তারা কিছু কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু পরিকল্পিতভাবে যেভাবে যারা বালু উত্তোলন করতেছে তারা হয়তো কতটুকু অ্যাডমিনিস্ট্রেশনের কথা তারা শুনতেছে জানি না, কিন্তু এতে আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে। আজকে দেখা যায় আমাদের যে নদী বালু উত্তোলনের জন্য নদীগুলি ভরাট হয়ে যাচ্ছে, মানুষের অনেক অসুবিধা হচ্ছে। এই ব্যাপারগুলি আমরা অনেক চিন্তিত এবং আমরা এই প্রশাসনকেও এই ব্যাপারগুলি জানিয়েছি এবং আমরা মনে করি যে এটা যদি বন্ধ হয়ে যায়, মাটি কাটা অবৈধভাবে যে বালু উত্তোলন, এটা যদি বন্ধ হয় তাহলে কাপাসিয়ার মানুষের অনেক উপকার হবে এবং মানুষ অনেক শান্তি পাবে। অবশ্যই আপনার কাছে পরবর্তী আসছে। এখানে আরো কয়েকজন আছেন এখানকার। কাপাসিয়া মূলত বলা যায় যে কৃষির উপর নির্ভরশীল, বিশেষ করে আনারস, লিচু সহ কাঁঠাল রয়েছে। এই যে আপনারা আবাদ করছেন এই ফসলগুলো, সেক্ষেত্রে কোনো ধরনের ক্ষুদ্র ঋণের ব্যবস্থা পান কিনা বা সহজ যে ঋণ নেওয়া ব্যাংক থেকে সেটা সুবিধা পাচ্ছেন কিনা, এটা পেলে অর্থনৈতিকভাবে আপনারা কতটা এগিয়ে যেতে পারেন? আসসালামু আলাইকুম, ডিবিসি নিউজকে ধন্যবাদ। আমরা আসলে তো এই যে কৃষি নির্ভরশীল লোক, আমরা কৃষিকাজের উপর নির্ভরশীল। আমাদের যে ক্ষুদ্র ঋণগুলি এগুলি কিন্তু আমরা আসলে পাই নাই। কাঁঠালের বা আমের বা লিচু বা আনারস এইগুলির যে একটা ঋণ চাষাবাদের জন্য, এগুলি আমরা পাই নাই। এগুলি যদি সরকার এগুলি ব্যবস্থা করতো তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হইতো। এখানে আরেকজন আছেন, একটু জানতে চাই যে এই ক্ষুদ্র ঋণগুলো পেলে বা কি কি ধরনের সমস্যা পোহাতে হয় কৃষিখাতে? এইগুলি ঋণ পাইলে আমরা অনেক সহযোগিতা পাইলে আমরা চলতে ফিরতে অনেক সুবিধা হইতো, কিন্তু তা আমরা জীবনে কোনো পাইও না। আর আশা করলে কার কাছে যাইতাম, আমরা কেউর কাছে গেলেও তো পাই না এই জিনিসগুলি। তবু আমরা সরকার একটু সেটা করছেন। আর একটি শেষ প্রশ্ন রাখতে চাই তার কাছে, একটু বেকারত্ব নিয়ে যদি কিছু বলতেন, বা এই যে অর্থনৈতিকভাবে অচল অবস্থা বলা যায় এই কাপাসিয়া উপজেলা, সেটা কিভাবে আসলে উত্তরণ করা সম্ভব বলে মনে করছেন?
ধন্যবাদ আপনাকে। যে আসলে আমাদের কাপাসিয়া অন্যান্য এলাকার তুলনায় বেকারত্ব অনেক বেশি। তার কারণ আমাদের মিল ইন্ডাস্ট্রি নাই কাপাসিয়াতে, যার জন্য প্রচুর লোক বেকার। আমি মনে করি যদি ভবিষ্যতে অন্তত কাপাসিয়া একটা পরিকল্পিত শিল্পনগরী হয়, তাইলে আমাদের বেকার সমস্যা দূর হবে এবং আমাদের অর্থনৈতিকভাবে আমরা অনেকটা আগায় যাব। এবং এর জন্য এই বেকারত্ব দূর করতে হলে আমি মনে করি যে পরিকল্পিতভাবে আমরা যদি একটা এখানে শিল্পনগরী গড়ে তুলি এবং সেই শিল্পনগরীর মাধ্যমে যদি আমাদের এলাকার যারা বেকার আছে তাদেরকে যদি সেখানে চাকরি দেওয়া হয়, তাহলে আমাদের বেকার সমস্যা দূর হবে। অর্থনৈতিকভাবে আমাদের দেশের মানুষ, বিশেষ করে কাপাসিয়ার মানুষ অনেক আগে যাবে, এটা আমি মনে করি। অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে এই জেলাটি। জি 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 জি। অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টা থাকছে। ভিন্ন কোনো জায়গা থেকে নানা যে ভোগান্তি রয়েছে সাধারণ মানুষের, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে। হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চালক ও তার সহকারীর বিরুদ্ধে। ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাস চালক সাব্বির মিয়াকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে ভুক্তভোগীকে। গতকাল রাত 12টার দিকে নবীগঞ্জ আউশকান্দি সড়কের সালামতপুর এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ জানায়, ঢাকার ফার্মগেট থেকে বিলাস পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন এক কলেজ ছাত্রী। শায়েস্তাগঞ্জে নামার কথা থাকলেও তিনি ঘুমিয়ে পড়ায় বাসটি সিলেট পর্যন্ত চলে যায়। সিলেটে পৌঁছার পর তিনি নবীগঞ্জ হয়ে আজমিরিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে সিলেট নবীগঞ্জ রুটের মা এন্টারপ্রাইজের একটি বাসে ওঠেন। বাসটি শেরপুর এলাকায় পৌঁছার পর অন্যান্য যাত্রীরা নেমে যাওয়ার পর ধর্ষণের শিকার হন কলেজ ছাত্রী। এদিকে গাজীপুরের শ্রীপুরে বেশি বেতনের চাকরির প্রলোভনে একটি ব্যাংকের এটিএম বুথের ভেতর কারখানা শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে। ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। নিরাপত্তা প্রহরী লিটনকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।